বড় দলগুলোই ডিপিএল এর সুপার লিগে। রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব আল হাসান। ইনজুরিতে বাকি অংশে খেলা হচ্ছে না তামিমের। বিবাদে জড়ানোয় সাব্বিরের 50,000 টাকা জরিমানা। জিম্বাবুয়ে সফরে মুশফিকের ছুটির বিষয়ে ইতিবাচক বিসিবি, বললেন আকরাম খান। বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। বাংলাদেশ কাতার থেকে ফিরে বললেন জেমি ডে, ভালো মানের স্ট্রাইকার নেই, আক্ষেপ হেড কোচের। শুরুতেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচে হেরেছে তার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাদা কালোদের হার 7 উইকেটে। ব্যাট হাতে 10 রান আর বল হাতে সাকিব নিয়েছেন 1 উইকেট। এ ম্যাচ দিয়ে এবারের মৌসুমে শেষ হলো মোহামেডানের সাকিব অধ্যায়। রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তিনি। আবারও বৃষ্টি, আবারও সাকিব, আবারও তুলে ফেলা হলো স্ট্যাম্প। তবে এবার আর নেই কোনো হইচই। আবু হায়দার রনি স্ট্যাম্প তুলতেই মুচকি হাসি, পাশ দিয়ে চলে যাওয়া মিস্টার 75-এর টিপ্পনি কেটে স্মিত হাসিতে সাকিবকে কিছু একটা মনে করিয়ে দিলেন রনি। গাজী মোহামেডানের হাই ভোল্টেজ ম্যাচ নয়, নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটাই হয়ে ওঠে বিশেষ। আগের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়ের নায়ক সাইফুদ্দিনের সাকিবের উদ্দেশ্যে দেয়া এমন সেলুটি বলে দেয় কেন তিনি স্পেশাল ওয়ান। মোহামেডানের জার্সিতে এবারের মৌসুমের শেষ ম্যাচ। কখনো অনুশীলন, কখনো সতীর্থের সঙ্গে খুনসুটি, কখনো বা মোবাইলে ব্যস্ততা। চিরচেনা সেই সাকিবের দেখা মিলল হোম অফ ক্রিকেটে। ওয়ানডাউনে নেমে অবশ্য ব্যাটিংটা ভালো হয়নি তার। 16 বলে করেছেন মোটে 10, নেই কোনো বাউন্ডারি। তারেকের বলে নাসুমের হাতে যেভাবে ক্যাচ দিয়ে আউট হলেন, হতাশার অভিব্যক্তি স্পষ্ট তার চোখে মুখে। মাঝে সাদা কালো অধিনায়ক শুভাগতর 42 রানের ইনিংসে 149 রানের চ্যালেঞ্জিং পুঁজি মতিঝিল পাড়ার মোহামেডানের। ঘরোয়া ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও সাকিবকে ছক্কা হাঁকানোর পরের বলেই ফিরে গেছেন বহু নামকরা ক্রিকেটার। একই হাল মাহাদি হাসানেরও। বোলিংয়ে 3 ওভারে 24 রান দিয়ে সাকিবের শিকার ওই 1 উইকেটই। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে গাজীর সামনে টার্গেট দাঁড়ায় 115-তে। 17 বল আগে যা টপকে যায় সালাউদ্দিন শিষ্যরা। ফলে পঞ্চম হয়ে সুপার 6 মিশন শুরু করবে সাকিবহীন মোহামেডান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে ডিপিএল এ প্রাইম ব্যাংকের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে পুরোপুরি ফিট রাখতেই এমন সিদ্ধান্ত টাইগারদের ওয়ানডে অধিনায়কের। এদিকে আচরণবিধি ভঙ্গের কারণে ক্রিকেটার সাব্বির রহমানকে 50,000 টাকা জরিমানা করেছে সিসিডিএম। সতর্ক করা হয়েছে ইলিয়াস সানিকে। আর শ্বাসরুদ্ধকর ম্যাচে আবাহনীর কাছে হেরে রেলিগেশনের প্লে অফ খেলতে হবে লিজেন্ডস অফ রূপগঞ্জকে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে সাকিবের স্ট্যাম্প ছুঁড়ে ফেলার শুধু এমন দৃশ্যই নয়, তারকার পতন আর নানা কারণে আলোচিত সমালোচিত এবারের ঢাকা প্রিমিয়ার লিগ গ্রুপ পর্ব সাক্ষী হলো আরও এক অঘটনের। টেবিল টপার প্রাইম ব্যাংক সুপার 6-এ পাচ্ছে না টাইগারদের ড্যাশিং ওপেনার তামিমের সার্ভিস। পায়ের ইনজুরি কয়েকদিন ধরেই বেশ ভোগাচ্ছে তামিমকে। সামনে জাতীয় দলের কমিটমেন্ট, তাই তো পুরোপুরি ফিট হয়ে আন্তর্জাতিক সার্কিটে ফিরতে চান তামিম। ফলাফল লিগ থেকে নিজের নাম প্রত্যাহার তার। লাস্ট কয়েকটা ম্যাচ ধরে পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল, বেশ স্ট্রাগল করতেছিলাম ফিল্ডিং করতে। স্পেশালি ডক্টরদের সাথে কনসাল্ট করেছি, বিসিবি মেডিকেল স্টাফের সাথে কনসাল্ট করেছি। ওনারা অ্যাডভাইস করেছেন আমার এই মুহূর্তে না খেলাই ভালো হবে। আমার প্রপার রেস্ট দরকার, প্লাস রিহ্যাব করার দরকার। কারণ যেহেতু আমার জিম্বাবুয়ে সিরিজ আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, সো ওটার ইম্পর্টেন্সটা অবশ্যই বেশি। এখন যে অবস্থা, এটার থেকে বেশ ভালো হইতে হবে আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। সেদিক থেকে ভাগ্যবান বলতেই হচ্ছে সাব্বিরকে। 10ম রাউন্ডের ম্যাচে বর্ণবাদের অভিযোগ তোলা হয় এই ক্রিকেটারের বিরুদ্ধে। তবে বর্ণবাদের প্রমাণ না পেলেও জামাল ক্রিকেটার ইলিয়াস সানির সঙ্গে তার বাদানুবাদের জেরে 50,000 টাকা জরিমানা করা হয়েছে সাব্বিরকে। শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদকেও করা হয়েছে একই অঙ্কের জরিমানা, আর সানিকে করা হয়েছে সতর্ক।
সাব্বির ভাগ্যবান হলেও ভাগ্যের খেলায় হেরে গেছে তার ক্লাব লেজেন্ডস অব রূপগঞ্জ। রেলিগেশন বাঁচানোর ম্যাচে আবাহনীর কাছে 5 উইকেটে হার তাদের। শেষ রাউন্ডের ম্যাচে ডিপিএল সাক্ষী হয়েছে এবারের আসরের প্রথম শতকের। জামালের বিপক্ষে ম্যাচে 65 বলে যে কীর্তি ব্রাদার্স কাপ্তান মিজানুরের, যা আবার স্বীকৃত টি-20তে বয়স্ক বাংলাদেশের সেঞ্চুরি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। একটানা বায়বা বলে অবস্থান আর সামনের গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা মাথায় রেখে জিম্বাবুয়ে সফরে মুশফিকুর রহিমের ছুটির বিষয়ে ইতিবাচক ভাবছে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে ক্রিকেটারদের পছন্দের ভিত্তিতে সাদা ও লাল বলের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হবে। ক্যাটাগরি অনুযায়ী 10 থেকে 20% বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আছে বলেও জানান আকরাম খান। ক্রিকেট পাড়ায় কদিন ধরেই গুঞ্জন, জিম্বাবুয়ে সফরে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগ, করোনা যুগে মাঠে নামার পর থেকে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা, তার ওপর বায়ো বাবলের বন্দিত্ব। এত কিছুর মাঝে খেলা চালিয়ে যেতে হিসেবেই খেলোয়াড়রা প্রাধান্য অনুযায়ী সিরিজ বা ইভেন্টে অংশ নিতে চায় তারা। সামনে টি-20 বিশ্বকাপ, আইসিসি সুপার লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ খেলা থাকায় বিসিবিকেও নিতে হবে দূরদর্শী সিদ্ধান্ত। তাই মুশফিক সহ সব খেলোয়াড়ের বিশ্রামের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে ম্যানেজমেন্টকে। ওর সাথে একটু আলাপ আলোচনা আছে। এখন যে সিচুয়েশনে আমাদের ক্রিকেটাররা খেলছে, এটা আসলে ফিজিক্যালি বলে আমরা এটা নিয়ে চিন্তা করছিলাম, বাট তারপরে কোভিড আসলো। আপনার মেন্টালি প্লেয়াররাও কিন্তু আপনার একটু টাফ সময় যাচ্ছে, আপনার বাইবেলে থাকতে হচ্ছে। তো সব কিছু বিবেচনা করে আমরা দেখব, কারণ জোর করে খেলানোটাও কিন্তু এটা ঠিক হবে না। বোর্ড প্রেসিডেন্ট তো বলেছেন যে আপনার যার যে আগ্রহ আছে সেটা আমরা সাপোর্ট করছি, বাট রিজনটা হলো দেখার মতো আপনার রিজনটা কি। এদিকে 2-1 দিনের মধ্যে ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হবে। মঙ্গলবারের সভায় বিসিবি সভাপতি এমনটা বললেও আরও কিছুদিন সময় চাইছে ক্রিকেট অপারেশনস। সিলেক্টরদের সাথে বসে আমাদের কিছু জানার ব্যাপার ছিল, তো আমরা ওটা জেনেছি এবং আমরা 2-1 দিনের মধ্যে আমরা প্লেয়ারদেরকে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি, মানে ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী বা কোনো সেটা আসার সাথে সাথে আমরা 2-1 দিনের মধ্যে সেটা কন্ট্রাকচুয়ালটা করে ফেলব। নতুন চুক্তিতে সুসংবাদই পেতে যাচ্ছেন তামিম মুশফিকরা। আরও কিছুটা বেতন বৃদ্ধিতে নাকি বোর্ড প্রধান বরাবর সুপারিশ করা হয়েছে। এই সিচুয়েশনে মনে করেন যেখানে অন্য বোর্ডের আপনার স্যালারি বলেন, স্টাফ বলেন, সবাই যেখানে কমাচ্ছে, সেখানে কিন্তু আমি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম। উনি বলল যে না, স্যালারিটা আপনার 10 থেকে 20% ইনক্রিজ করার জন্য। তবে এ দলের কার্যক্রম বেগবান না করে তার পরিবর্তে ছায়া জাতীয় দল গঠনের উদ্দেশ্য কি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট অপারেশনস প্রধান। আই এম নট ক্লিয়ার ব্যাপারটা, মানে ওরা ওদের কাজ কর্মটা কি আমি জানি না। ইনফ্যাক্ট আমার সাথে ওই ধরনের আলাপও হয়নি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের নানা বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। সানোয়ার ভাই, কেমন আছেন এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ সানোয়ার ভাই, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ঢাকা প্রিমিয়ার লিগের লিগ পর্বটা শেষ, এখন রেলিগেশন লিগ এবং সুপার লিগ খেলা বাকি আছে। ওভারঅল যদি বলি, অনেক বাধা এসেছিল এবারের এই লিগ আয়োজনের জন্য। প্রায় 1 বছরের বেশি সময় পর লিগ হলো এবং নতুন ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগের বলা যায় যে তাদের ঐতিহ্য ভেঙে টি-20 ফরম্যাটে হলো, সেটাও বিশেষ পরিস্থিতির জন্য। সবকিছু মিলিয়ে যদি বলি যে এবারে লিগটা এখন পর্যন্ত যে খেলাগুলো আপনার মূল্যায়নটা আসলে কি? দেখেন, ওভারঅল যদি বিবেচনা করেন, আমরা জানি যে এটা ওয়ানডে ফরম্যাটে লিগ সবসময় হয়। পরিস্থিতি বিবেচনা, কোভিড, আমরা সবকিছু বিবেচনা করে লিগ শুরু হওয়া, মাঠে গড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমরা সবাই জানি আমাদের ক্রিকেটাররা অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকে এই ঢাকা লিগের উপর। তাদের যে ইনকামের সোর্স অফ ইনকাম, এটার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। এটা অনেকদিন যাবতই বন্ধ ছিল। যেভাবেই হোক, টি-20 ফরম্যাটে হোক, যাই হোক, শুরু করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপরে যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে আছে, এই কিছু সবকিছু বিবেচনা করে এটা একটা হয়তো যুক্তিযুক্ত ছিল। তারপর আমি যেটা বলবো, এর মধ্যে বড় একটা বিষয় ছিল যে বায়াবাবু এর কোভিডের মাঝখানে এই লম্বা সময় যারা ন্যাশনাল টিমে আছে বা ন্যাশনাল টিমের বাইরে আছে, লম্বা সময় বায়াবাবুর মধ্যে থেকে ক্রিকেট খেলাটা কিন্তু নট ইজি। তারপরে ওয়েদারও কিন্তু একটা বড় প্রবলেম। সবকিছু মিলে আমার মনে হয় অনেক কিছু অবস্ট্রাকশনের মাঝখানে তারপরে কিন্তু ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে। কিছু ভালো ক্রিকেটও হয়েছে, তারপরেও এই ওয়েদার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেটা একটা বড় প্লাস করে আমি যেটা বলবো যে আমাদের টি-20 ফরম্যাট যে ধরনের ক্রিকেট খেলা দরকার, যে ধরনের মেন্টালিটির যে ক্রিকেটটা খেলা দরকার, আমার মনে হয় বেশ কিছু ইয়াং ক্রিকেটার
যারা কিন্তু আপনার টপ 5-এ 4-5-এ কিন্তু অনেকগুলি ইয়াং ক্রিকেটার ভালো পারফর্ম করেছে, যেটা অনেক বেশি ইতিবাচক। আমরা জানি যে আমরা হয়তো আমাদের সময়টা যদি চিন্তা করি, আমরা টি-20 ক্রিকেট ওইভাবে খেলি নাই। আমাদের পরবর্তী প্রজন্ম সাকিব, মুশফিক, তামিমরা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। আমার মনে হয় এই প্রজন্মকে কিন্তু টি-20 ফরম্যাটে যে ধরনের ক্রিকেট, যে ধরনের স্ট্রাইক রেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটে জিততে হলে যে মেন্টালিটি, যে স্পিরিট নিয়ে খেলা উচিত, আমার মনে হয় কিছুটা ওদের মধ্যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এটা আরো অনেক লম্বা সময় ক্যারি করতে হবে। জি, সানোয়ার ভাই, আপনি বলছিলেন আবহাওয়ার কথা। এবার আবহাওয়া কি মনে হয় যে এবারে লিগের শেষ পর্যন্ত একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে? কারণ আমরা জানি এখন শীর্ষে আছে আপনার প্রাইম ব্যাংক, কিন্তু প্রাইম দোলেশ্বরের দুটি ম্যাচ কিন্তু আপনার পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, এই জন্য তারা 2 নম্বরে আছে। সেই ম্যাচ দুটিতে তারা কিন্তু ভালো অবস্থান থেকে ছিল, সেখান থেকে ম্যাচটা পরিত্যক্ত হয়। একই কিন্তু অবস্থা বলা যায় যে ব্রাদার্স ইউনিয়নে তাদের 3টি ম্যাচ, সর্বোচ্চ 3টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তারা যদি সেই ম্যাচের দুটিতে জিততো তাহলে কিন্তু তারা সুপার 6-এ থাকতো। তো শেষ পর্যন্ত এখন আমরা দেখছি যে আবহাওয়া কেমন আমাদের দেশে। ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে বৃষ্টি শেষ পর্যন্ত হয়তোবা একটা বিগ রোল প্লে করবে শিরোপা নির্ধারণে? অবশ্যই, কারণ দেখেন এমনি টি-20 ফরম্যাট শর্টার ভার্সন ক্রিকেট, তার মধ্যে বৃষ্টি আরো শর্টার হয়ে যাচ্ছে এবং মনে হয় এর অনেকটা লাকের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায়। একটা সময় হয়তো 5 ওভারের মধ্যে ম্যাচ ডিসাইডেড হয়ে যায়। স্বাভাবিকভাবে ওই সময়টা হয়তো কেউ হয়তো ভালো শেপে নাই, বা একেবারে কাটেল ওভারে ম্যাচ হচ্ছে। এইগুলি সবকিছু বিবেচনা করে বৃষ্টি একটা বড় রোল প্লে করবে এখানে। এখানে হয়তো লাকটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অবশ্যই তারপরেও এর মধ্যে এর মাঝখান থেকে বেটার পারফরমেন্স অনেকেই করছে। ভালো টিমগুলি এট দ্য এন্ড দেখবেন সুপার লিগে কিন্তু বেস্ট টিমগুলি কিন্তু এসেছে। তারপরেও হয়তো বৃষ্টি একটা বড় ফ্যাক্টর হতে পারে এখানে। যদি বলি প্লেয়ারদের পারফরমেন্সের কথা, আমরা সবাই প্রত্যাশা করে যে যারা প্রতিষ্ঠিত ক্রিকেটার তারা ভালো করবে। তামিম ইকবাল ভালো করেছেন, 2-1টি ম্যাচে মুশফিকও ভালো করেছেন। সেক্ষেত্রে যদি নতুনদের কথা বলি, ব্যাটিংয়ের কথা বলতে হয়, মিজানুর রহমান ব্রাদার্স ইউনিয়নের দুর্দান্ত খেলেছেন, আজকে সেঞ্চুরি করেছেন। যদিও তার দল জিততে পারেনি, কিন্তু মানে তিনি ভালো করেছেন। মাহমুদুল হাসান জয় ভালো করেছেন। এদেরকে কি সামনের সিরিজে আসলে কতটা সুযোগ দিতে পারে নির্বাচকরা? কারণ যেহেতু রেগুলার প্লেয়ার অনেকেই থাকতে চাচ্ছেন না বা খেলতে চাচ্ছেন না জিম্বাবুয়ে সিরিজে। মুশফিক যেমন থাকবেন না, ইয়াসির রাব্বি গত 2-2.5 বছর ধরে জাতীয় দলের সাথে ঘুরছেন সব দেশে। তিনিও কিন্তু আজকে একটা ভালো ইনিংস খেলেছেন। সবকিছু মিলিয়ে নতুনদের জন্য কি একটা বাজিয়ে দেখতে পারে কিনা টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে সিরিজে টি-20-তে? বর্তমান সময়ে এই জিনিসটা সবারই অ্যাকসেপ্ট করতে হবে যে যারা হয়তো লম্বা সময় যাবত ক্রিকেট খেলছে বা সব ফরম্যাটে ন্যাশনাল টিমে পার্টিসিপেট করছে, টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গায় খেলছে, তাদের কিছু কিন্তু এইটা বোর্ড ম্যানেজমেন্ট বলেন বা সাপোর্টার বলেন, সবাইকে এটা মাথায় রাখতে হবে। এই ধরনের এর মাঝখান দিয়ে যেতে হবে, কিন্তু হয়তো কোনো সিরিজ সাকিব যাবে না, কোনো সিরিজে মুশফিক যাবে না, এই মেন্টালিটি নিয়েই কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আমাদের কাছে। এইটা একটা হয়তো ইয়াং ক্রিকেটারদের বড় অপরচুনিটি যেতে পারে। বিশেষ করে ইয়াং ক্রিকেটার যারা লিগ ভালো করছে, আন্ডার 19 ভালো করেছে, জয়, ইমরান বা যাদের কথা বলে মিজান, অনেকে কিন্তু ভালো ক্রিকেট খেলছে। স্বাভাবিকভাবে এরা কিন্তু অবশ্যই পাইপলাইনে থাকবেও ভালো পারফরমেন্স। তবে একটা দুইটা 4টা 5টা ম্যাচ কিন্তু লম্বা সময় 4টা 5টা ম্যাচ দেখেই কিন্তু একটা বিবেচনা করা যাবে না। কন্টিনিউয়াসলি যারা পারফরমেন্স করবে ডেফিনেটলি এই সুযোগগুলি, অপরচুনিটি ইয়াং ক্রিকেটের জন্য আসবে এবং এই সুযোগটি কাজে লাগাতে হবে যখন হয়তো বা কোনো সিরিজে তামিম থাকবে না, কোনো সিরিজে মুশফিক থাকবে না, স্বাভাবিকভাবে ইয়াং ক্রিকেটার সুযোগ পাবে, তখন এই অপরচুনিটি গুলি কাজে লাগাতে হবে। আমার মনে হয় আমাদের যে বর্তমান সময়ে যারা ইয়াং বলবো না, যারা 4-5 বছর সাকিব মুশফিকদের পরে যারা টিমে আছে, তারা কিন্তু এখন নিজেদেরকে ওইভাবে এস্টাবলিশ করতে পারে নাই। আমি বলবো যে কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে নাই, যে কারণে হয়তো আমাদের এখনো সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ এদের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট করতে হয়। জি, আমার মনে হয় বর্তমান সময়ে যারা ইয়াং ক্রিকেটার আসবে, তারা এসেই যাতে নিজেদের পারফরমেন্সটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কনভার্ট করতে পারে, তাহলে হয়তো আমাদের ন্যাশনাল টিমের জন্য অনেক ভালো হবে। জি, ডেফিনেটলি। আসলে বিসিবি একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টাইগার্স, এবং সেটা হয়তো দ্রুততম সময়ের মধ্যেই সেটা কাজ শুরু করবে। সেক্ষেত্রে এই ক্রিকেটারদের আমরা হয়তোবা সেখানে দেখতে পাবো। তবে একটা বিষয় কথা বলতে চাই, সাকিব আল হাসান বিগ ইস্যু গত কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে, এবং তার নিষেধাজ্ঞার পর গত বছর যখন ফিরলেন, এরপর থেকেই একের পর এক আলোচনা বিতর্কর সঙ্গে তিনি জড়িয়ে আছেন। তার পারফরমেন্সের কথা যদি বলতে হয়, তিনি মোহামেডানের হয়ে 8টি ম্যাচ খেলেছেন। তার রান কিন্তু খুব একটা বেশি না, তিনি 120 রান করেছেন এবং তার গড় বলা যায় খুবই কম। প্রতি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এবং উইকেট পেয়েছেন 10টি। আমরা শুরু থেকে বলেছি সাকিব আল হাসান ভালো করবেন, ব্যাক করবেন, তিনি বিগ ম্যাচ প্লেয়ার, তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, তিনি কাম ব্যাক করবেন। কিন্তু আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু টি-20 কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এরপরে আপনার শ্রীলঙ্কা সিরিজ, লাস্ট এবার আপনার আমরা দেখলাম ডিপিএল, কোনোটাতে কিন্তু সাকিবের মতো যে পারফরমেন্স আমরা দেখি যে ম্যাচ উইন করবে, 5 উইকেট পাবে, একটা 50 বা 120 বা 130 স্ট্রাইক রেটে 50 স্কোর করবে, এরকম কিন্তু একটা ম্যাচও আমরা পেলাম না।
ডেফিনেটলি সাকিব আমাদের অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার। সাকিব যখন খেলে, সাকিবের ব্যাটিং বোলিং সবকিছু এত বেশি ইম্প্যাক্ট করে ক্রিকেটে, আমরা সবসময় চাই সাকিবের কাছে ওই ধরনের পারফরমেন্স। হয়তো বা বিগত বেশ কিছুদিন যাবত সাকিবের ওই পারফরমেন্সটা যখন আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সাকিবের যে ওয়েটে পেয়েছি, স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি এক্সপেকটেশনটা থাকে সাকিবের ওই ধরনের পারফরমেন্স। ডেফিনেটলি সাকিবের যে ব্যাটিং পারফরমেন্স বিশেষ করে আমি বলবো, বোলিংটা হয়তো ওভারঅল এভারেজ নট ব্যাড, হয়তো ভালো খারাপ করে নাই, কিন্তু ব্যাটিংটা সাকিবের মতো সাকিব ব্যাটিং কিন্তু করতে পারছে না। এটা একটা বড় কারণ আমার মনে হয়। সাকিব কিন্তু লং টাইম কিন্তু প্র্যাকটিস বা বলেন বা প্রিপারেশন বলেন, খুব কন্টিনিউয়াসলি কিন্তু লম্বা সময় প্রিপারেশন করার সুযোগ পায় নাই। মাঝখানে একটা নিষেধাজ্ঞার পরে কিন্তু মাঝখানে এসেছে, শ্রীলঙ্কা টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছিল, তারপর শ্রীলঙ্কা সিরিজ বাতিল হলো, আবার আমেরিকা চলে গিয়েছে, ওইখান থেকে এসে আবার একটা গ্যাপ, আইপিএল এ গিয়েছে। আমার মনে হয় কন্টিনিউয়াস সাকিবের যে একটা প্রপার ট্রেনিং সেশন দরকার ব্যাটিং এর জন্য বিশেষ করে, আমার মনে হয় সাকিব ওটা খুব বেশি পায়নি। এই লিগেও বলেন, লিগেও কিন্তু উনি সানোয়ার ভাই আরেকটা অনেক বিষয়, রেস্ট্রিকশন, টানা বায় বাবলের মধ্যেও কিন্তু সাকিব আল হাসান আছেন, এটাও কি তার আসলে পারফরমেন্সে একটু প্রভাব ফেলতে পারে কিনা? আপনার সাথে তো ক্রিকেটারদের কথা হয় নিশ্চয়ই, বায় বাবলটা আসলে পারফরমেন্সে এফেক্ট করে কিনা? হ্যাঁ, এটা একটা মেন্টাল প্রেশার অবশ্যই, কারণ বায়বল সাকিবের জন্য একটা এক্সট্রা প্রেশার। এই কারণে আমরা জানি সবাই সাকিব ফ্যামিলি কিন্তু আমেরিকা আছে, সাহেব ওর কিন্তু মাঝখানে দেশ আমেরিকা দুই জায়গায় যাতায়াতের একটা প্রেশার থাকে, ফ্যামিলি অনেক লম্বা সময় মিস করে, এইটাও একটা বড় কারণ হতে পারে। আর যে কারণে হয়তো সাকিব মানে এই কোভিড একটা বড় ফ্যাক্টর, যে কারণে হয়তো প্র্যাকটিসটা ওইভাবে প্রপারলি করতে পারে নাই। সাকিবের ব্যাটিংটা যে সাকিবের মতো মানে সাকিব যেই স্টাইলে ব্যাটিং করে বা যেই কম্প্যাক্ট ব্যাটিং আমরা আশা করি, এটার জন্য মনে হয় সাকিবের একটা লম্বা সেশন দরকার, একটা কন্টিনিউয়াস যদি একটা লম্বা সময় প্র্যাকটিস করতে পারে, নেটে অনেক সময় পাস করতে পারে, তাহলে মনে হয় বা হয়তো সাকিব আবার আগের মধ্যে ফিরে আসবে। একটু আরেকটা বিষয় একটু আলোচনা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের যারা সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা থাকবেন তাদের বেতন বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে। পুরো বিশ্বে প্যান্ডেমিক চলছে, খেলা কিন্তু অনেক বাড়ছে। যদি বলি এবছর বাংলাদেশের দম ফেলার কিন্তু সময় নেই ক্রিকেটারদের। আমরা দেখছি যে ইন্ডিয়া দল কিন্তু দুটো দল করেছে, বাংলাদেশ হয়তো সে পথে না গেলেও কিন্তু বাংলাদেশের অনেক খেলা আছে। তো এই যে বেতন বাড়ছে ক্রিকেটারদের, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তারা আসলে এটাতে আরো কতটা আসলে উৎফুল্ল হবে বা তাদের মাঠের পারফরমেন্স এটাকে আসলে কতটা হেল্প করবে? ডেফিনেটলি যখন আপনি একটা ইনসেনটিভ বা আপনি ফ্যাসিলিটিস বাড়বে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্লেয়ার বলেন বা যে কোনো কর্মক্ষেত্রে যারা আমরা জব করি সবার ক্ষেত্রে কিন্তু এটা একটা ইন্সপায়ার করে ডেফিনেটলি। তবে এই সিচুয়েশনে আমার এটা হয়তো ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয়, এখনো তারা চিন্তায় রেখেছে যে প্যান্ডামিক সিচুয়েশনে ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু অনেক বড় বড় ক্রিকেট বোর্ডও কিন্তু বেতন কমানোর কথা চিন্তা করেছে, অনেক হয়তো এমপ্লয়ি কাট করেছে। এর মধ্যেও ক্রিকেট বোর্ড যে পজিটিভ চিন্তা করছে, আমরা হয়তো বিগত সময়ে খুব ভালো রিসেন্ট পাস্টে কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমাদের ন্যাশনাল টিম যে ধরনের ক্রিকেট খেলা উচিত বা যে ধরনের পারফরমেন্স আমরা আশা করি ওইভাবে পারফর্ম করতে পারি। তারপরেও বিসিবি পজিটিভিটি করেছে, তাদের মাথায় এখনো আছে এটা বাড়ানোর জন্য। ডেফিনেটলি এটা একটা ইন্সপায়ার করবে এবং ক্রিকেটের জন্য হয়তো ভবিষ্যতে এটা হেল্প করবে আমাদের ক্রিকেটারদের। সানোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনার এই মতামতগুলো শেয়ার করার জন্য। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছিলেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন এবং তিনি কথা বলছিলেন সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ দলের নানা ইস্যু নিয়ে। দেশের ফুটবলের খবর, রক্ষণাত্মক ফুটবল কৌশল নিয়ে তুমুল সমালোচনার পরও সেখানেই অটল থাকবেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। কেননা বাংলাদেশের পাইপলাইনে ভালো মানের স্ট্রাইকার না থাকায় এখনই আক্রমণাত্মক কৌশলে যাওয়া সম্ভব নয়। কাতার থেকে দেশে ফিরে সময় সংবাদে এমনটাই জানিয়েছেন কোচ জেমি। শুধু তাই নয়, এখন থেকে বয়সভিত্তিক ফুটবলে মনোযোগী না হলে আন্তর্জাতিক ফুটবলে ভালো করা সম্ভব নয় বলে জানান এই ব্রিটিশ কোচ। বহুল প্রত্যাশিত কাতার সফর শেষ করে দেশে ফিরেছে ফুটবলাররা, আর আচ্ছি কাচের নিচে রেখে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে দলের পারফরম্যান্স। জেমিডের রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। ডিফেন্স বেশি সুরক্ষিত রাখতে গিয়ে প্রতিপক্ষের জন্য খুলে দিয়েছে আক্রমণের দুয়ার, যার দরুন বাছাই পর্বে 19টি গোল হজম করেছে তপু বর্মনরা। দায়িত্ব পাওয়ার পর 3 বছর পূর্ণ হলো, শুরু থেকেই রক্ষণাত্মক খেলা জেমিকে এবার কৌশল পরিবর্তন করবেন। সাফ জানিয়ে দিলেন, না, বাংলাদেশ নাকি আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রস্তুত নয়। Change the strategy. I believe it's the best way for us to play with what we have available, and I think that's shown in results and shown in, you know, what we've achieved over the 3 years. So I don't think, while some people may want us to be more attacking, I don't think that would benefit or suit us. And I think the way that we've worked so far is we need to start coaching children from a young age, you know, from 6 upwards. We need to provide better facilities for younger children. I believe we need to have
residential international teams from 14 up until 18 training every day so they can get educated on and off the pitch. আপাতত জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, তবে আগামী বছরেই এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ 6 ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়েতে ভালো করার পরিকল্পনা করছেন এখন থেকেই। Next year, when the competition starts for the Asian group stage, if it's possible to get some games during them windows and just keep the players ticking over at international level, hopefully we can play some teams that are on the same level as us so we can get some fitness. বাংলাদেশের কোয়ারেন্টিন কাটিয়ে জেমিডের যাওয়ার কথা রয়েছে নিজ দেশ ইংল্যান্ডে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বকাপ বাছাই মিশন শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় ভোর 4টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভুঁইয়ারা। সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে আপাতত 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন ফুটবলাররা। লিগে ফিরে ভালো করার প্রত্যয় তাদের। কাতার থেকে একরাশ হতাশা বুকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পুরো সফরে সান্ত্বনা বলতে ছিল আফগানিস্তানের বিপক্ষে কেবল ওই এক ড্র। সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে আপাতত 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। কাতার থেকে ফেরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে না হলেও নিজ নিজ ক্লাবের অধীনে কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা, আর দলের সঙ্গে থাকা বিদেশি স্টাফরা আইসোলেশনে থাকবেন হোটেলে। ওইখানে পরীক্ষা করে সবাই নেগেটিভ হয়ে এসেছি, তারপর আমরা ক্লাবের কাছে প্লেয়ারদেরকে দিয়ে দিয়েছি, বলেছি যদি কোয়ারেন্টাইনের কোনো বিষয় থাকে ক্লাব বুঝবে ফেডারেশনের তরফ থেকে। আর কাতার সফরে দলের পারফরমেন্স কেমন ছিল, কোন ঘাটতিগুলো বেশি চোখে পড়েছে, সেই জবাবদিহিতা থেকে দলের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। কোচ এবং ফেডারেশনের যারা আছেন অবশ্যই খেলা দেখছে, তো ওরা যদি ডিসকাস করে যদি তাহলে আমাদের জন্য আরও ভালো, কারণ ভুলগুলো আমরা নিজেরাও বুঝতে পারবো, ওনারাও সামনে মানে ভালো করার জন্য যে অ্যাডভাইসগুলো দিবে এগুলো আমরাও কাজে লাগাতে চাই। বাফুফের দেয়া নতুন সূচি অনুযায়ী 22 জুন থেকে আবারও মাঠে গড়াবে লিগ। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই কাতারে যেসব ভুল হয়েছে তার শুধরে আপাতত লিগ নিয়েই ভাবছেন ফুটবলাররা। অনেকদিন লিগ বন্ধ ছিল, তো সামনে লিগ শুরু হবে, তো ভালো কিছু কম্পিটিটিভ ম্যাচ পাবো, তো এগুলা নিয়ে আমাদের যদি ফাইট দিতে পারে ভালোভাবে তাহলে আমাদের জন্য আরো ভবিষ্যতে ভালো হবে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে বিশ্বকাপের ফলাফল ছাপিয়ে দলগতভাবে অলিম্পিকের টিকিট সংগ্রহটাই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের সদস্যদের। এককের পর এবার টিম হিসেবেও টোকিও মাতাতে চায় রোমান দিয়ারা। মধ্যরাত, সবাই তখন ডুবেছিল গভীর ঘুমে। এর মাঝেই রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ ব্যস্ততা বাড়ে সবার। সেখানে উপস্থিত বাংলাদেশ আর্চারি দলের সদস্যরা। হেতু বিশ্বকাপ স্ট্রেস 3-তে অংশ নিতে যেতে হবে ফ্রান্স। আর্চারি থেকে সরাসরি এককভাবে যে কোনো একজন যাবেন অলিম্পিকে, সেটা ঠিক হয়েছে অনেক আগেই। কারো নাম না বলা হলেও সেটা যে রোমান্সানা তা জানা আছে সবারই। কিন্তু আইফেল টাওয়ারের দেশে সুযোগ আছে দলগতভাবে টোকিওর টিকিট কাটার, তাই তো চ্যালেঞ্জটা এবার একটু বেশি। গত স্টেজে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তো আশা আছি যে এবারে লক্ষ্য হচ্ছে আমাদের অলিম্পিক কোয়ালিফাই নিয়ে টিম ইভেন্টে ছেলেদের এবং মেয়েদের। তো আশা করি ওই লক্ষ্যে যাচ্ছি, যেন ইনশাল্লাহ আর একটা টিকিট আমরা জোগাড় করতে পারি টিম ইভেন্টে। কিন্তু সুইজারল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টিন আর বৃষ্টির কবলে পড়ে অনুশীলনের সুযোগ মিলেছে কম। তার উপর স্টেজ 3-তে প্রতিপক্ষ অনেক শক্তিশালী আগের চেয়ে। তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না আর্চাররা। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে লড়তে চান নিজেদের সেরাটা দিয়ে। এর আগেও আমরা ভাবছিলাম যে দেশগুলো অনেকই সবাই স্ট্রং ছিল, তবু আমরা বিট করতে পারছি। তো মনের শক্তি এবং আমরা যদি আল্লাহর রহমতে সবকিছু করতে পারি নিজের বেস্টটা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা সেই সব স্ট্রং প্রতিদ্বন্দ্বীকেও আমরা বিট করতে পারবো। ঝড় বৃষ্টি হোক আর যত বাতাস হোক, যতক্ষণ পর্যন্ত না টার্গেট ফেস দেখা যাবে ততক্ষণ আমাদের গেম কন্টিনিউ চলে। তো আশা রাখি যে যতটুকু করেছি ততটুকুই আমাদের জন্য এনাফ। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ 3-তে অংশ নিচ্ছে বিশ্বের 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বড় দলগুলোই ডিপিএল এর সুপার লিগে। রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। ইনজুরিতে বাকি অংশ খেলা হচ্ছে না তামিমের। বিবাদে জড়ানো সাব্বিরের 50,000 টাকা জরিমানা। জিম্বাবুয়ে সফরে মুশফিকের ছুটির বিষয়ে ইতিবাচক বিসিবি, বললেন আকরাম খান। বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। বদলাবে না বাংলাদেশ, কাতার থেকে ফিরে বললেন কোচ জেমিডে।
ভালো মানের স্ট্রাইকার নেই, আক্ষেপ হেড কোচের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।